কেমিক্যাল কাইনেটিক্স এই চ্যাপ্টারটা শেষ হবে। তো টুডে নাও I discuss temperature coefficient and Arrhenius equation, concept of activation energy, dependence of temperature, activation energy and catalyst on reaction rate, অর্থাৎ বিক্রিয়া হারের উপর উষ্ণতা, সক্রিয়করণ শক্তি এবং অনুঘটকের প্রভাব। ডিটারমিনেশন অফ অ্যাক্টিভেশন এনার্জি ফ্রম আরহেনিয়াস ইকুয়েশন, এবং এই আরহেনিয়াসের সমীকরণ থেকে আমরা সক্রিয়করণ শক্তি কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখাবো, এবং শেষে কলিশন থিওরি, সংঘর্ষ তত্ত্ব। এবং এই চ্যাপ্টার শেষ করার পর কিছু সিলেক্টিভ থিওরিটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল প্রবলেম পিডিএফ আকারে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তার লিঙ্কও থাকবে। চ্যাপ্টার শেষ করার পর এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, পরে এগুলো সলিউশন নিয়ে আমি একটা ক্লাস করব। উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোএফিসিয়েন্ট। বিজ্ঞানী আরহেনিয়াস বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া স্টাডি করে দেখেছিলেন যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়া হার প্রায় 2 থেকে 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। তো প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ব্যবধানে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকদ্বয়ের অনুপাতকে বলা হয় বিক্রিয়াটির উষ্ণতা গুণাঙ্ক। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ব্যবধানে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ব্যবধানে বিক্রিয়ার হার ধ্রুবকদ্বয়ের অনুপাতকে বিক্রিয়ার হার ধ্রুবকদ্বয়ের অনুপাতকে বিক্রিয়াটির উষ্ণতা গুণাঙ্ক বলা। অর্থাৎ টি ডিগ্রি ধরা যাক টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক সমান কেটি, এবং টি প্লাস 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবক কে সাপেক্ষে টি প্লাস 10। তাহলে বিক্রিয়ার অতএব উষ্ণতা গুণাঙ্ক কত? অতএব কে টি প্লাস 10 বাই কেটি। এই অনুপাতকে, অর্থাৎ যে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ব্যবধানে কোন রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকদ্বয়ের যে অনুপাত, তাকে বলা হয় উষ্ণতা গুণাঙ্ক। উদাহরণস্বরূপ উইলিয়ামসন সংশ্লেষণ। তোমরা জৈব রসায়নে পড়বে ইথার চ্যাপ্টারে উইলিয়ামসন সংশ্লেষণ। এই বিক্রিয়ার সাহায্যে সরল এবং মিশ্র উভয় রকম ইথারই প্রস্তুত করা যায়। তো ধরা যাক একটি বিক্রিয়া যে মিথাইল আয়োডাইড, উইলিয়ামসন বিক্রিয়ার একটি উদাহরণ, মিথাইল আয়োডাইড প্লাস সোডিয়াম ইথোক্সাইড C2H5ONe, অ্যালকোহল এই বিক্রিয়ায় দ্রাবকের কাজ করে, এবং উত্তপ্ত করলে মানে অ্যালকোহল মাধ্যমে মিথাইল আয়োডাইড এবং সোডিয়াম ইথোক্সাইড এর মিশ্রণকে উত্তপ্ত করলে মিথাইল, সোডিয়াম আয়োডাইড এবং মিথাইল ইথার উৎপন্ন হয় C2H5OCH প্লাস Na। ইথাইল, মিথাইল, ইথার।
এই বিক্রিয়ায় উষ্ণতা গুণাঙ্ক, এই বিক্রিয়ায় উষ্ণতা গুণাঙ্ক, উষ্ণতা গুণাঙ্ক দেখা গেছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি বিক্রিয়াটি ঘটানো যায়, তাহলে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিক্রিয়ার হার 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিক্রিয়ার হার অপেক্ষা 2.9 গুণ বেশি। অর্থাৎ এক্ষেত্রে স্টাডি করে দেখা গেছে K35 বাই K25 ইকুয়াল টু 2.9। পরীক্ষালব্ধ ফল, উদাহরণ দেওয়া হলো। এই হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক। সেরকম অন্যান্য রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এটা দেখা যায়, এই উষ্ণতা গুণাঙ্কের মান প্রায় 2 থেকে 3 গুণ হয়। 2 থেকে 3, প্রায় 2 থেকে 3। যেমন এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখা গেছে 2.9। এখন আসছে আরহেনিয়াসের সমীকরণ। আরহেনিয়াসের সমীকরণ আরহেনিয়াসের সমীকরণ আরহেনিয়াস সমীকরণ এখন এই আরহেনিয়াসের সমীকরণের প্রমাণ তোমাদের নেই। সমীকরণটা মনে রাখতে হবে যে K equal to A into e to the power minus A by R। বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হারের উপর উষ্ণতার প্রভাব আলোচনা করে বা পরীক্ষা নিরীক্ষা করে আরহেনিয়াস এই সমীকরণটা দিয়েছে, K equal to A into e to the power minus A by R, যেখানে K equal to কি বিক্রিয়ার হার ধ্রুবক, K equal to বিক্রিয়ার হার ধ্রুবক, A সমান কম্পাঙ্ক গুণক, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, হার ধ্রুবক, রেট কনস্ট্যান্ট, এ সর্বজনীন ধ্রুবক, ইউনিভার্সাল কনস্ট্যান্ট, গ্যাস কনস্ট্যান্ট, সর্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর থাকছে টি ইকুয়াল টু পরম উষ্ণতা, অর্থাৎ কেলভিন স্কেলের উষ্ণতা, কেলভিন স্কেলে প্রকাশিত উষ্ণতা, এবং ই এ ইকুয়াল টু সক্রিয়করণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি। ই এ সমান সক্রিয়করণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি। আজকের ক্লাসের মেন টপিক হলো অ্যাক্টিভেশন এনার্জি। অর্থাৎ এই অ্যাক্টিভেশন এনার্জি সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হওয়া দরকার। তাই শুরু করব অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়করণ শক্তি। না, এই সক্রিয়করণ শক্তি সম্পর্কে জানতে হলে
আমাদের প্রথমেই একটু আলোচনা করা দরকার। একটা উদাহরণের সাহায্যে এটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, মনে করো তোমার এটি একটি খাড়া দেওয়াল বা পোস্ট বা পিলার, যা হোক একটা ধরে নাও, এটা একটা খাড়া দেওয়াল। এটা হচ্ছে সমতল ভূমি। এইখানে একটা ফুটবল কাউকে বলা হলো যে একটা ফুটবলকে কিক করে এই দিকে পেল, মানে এই দেওয়ালটা পেল। এখন এই ফুটবলটা যদি এইদিকে কিক করে এইদিকে পেল করতে হয়, তাহলে এই ফুটবলটিকে মিনিমাম এই উচ্চতাটা অতিক্রম করতে হবে। অর্থাৎ ফুটবলটা মিনিমাম এই উচ্চতা, অর্থাৎ এটা দিয়ে অতিক্রম করলে এখানে পৌঁছাবে। এবং এর বেশি উচ্চতা সম্পন্ন, মানে কিক করে যদি এর বেশি উচ্চতায় বলটা উঠে যায়, তাহলেও কিন্তু ফুটবলটা এদিকে আসে। কিন্তু এইটা হচ্ছে আমাদের সর্বনিম্ন উচ্চতা, সর্বনিম্ন উচ্চতা, মিনিমাম হাইট। ঠিক একইভাবে কোন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে তখনই যখন বিক্রিয়ক পদার্থগুলো তাদের গড় শক্তির অধিক একটা ন্যূনতম শক্তি অর্জন করে বিক্রিয়া সম্পাদনের উপযুক্ত হবে। তখনই বিক্রিয়ক অণুগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে। অর্থাৎ এই সক্রিয়করণ শক্তি হচ্ছে একটা ন্যূনতম শক্তি, মিনিমাম এনার্জি, যেটা না অর্জন করলে বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়াজাত পদার্থে পরিণত হতে পারবে। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হতে গেলে বা কোন রাসায়নিক বিক্রিয়াকে ঘটাতে হলে বিক্রিয়ক পদার্থগুলোকে যে ন্যূনতম শক্তি অর্জন করতে হয় তাকে সক্রিয়করণ শক্তি বলে। তাহলে সক্রিয়করণ শক্তির সংজ্ঞা আমাদের ভালো করে পড়ে নিতে হবে যে কোন বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের অণুগুলি তাদের গড় শক্তির অধিক যে ন্যূনতম শক্তি অর্জন করলে বিক্রিয়কের অণুগুলি বিক্রিয়া সম্পাদনের উপযুক্ত হয় তাকে সক্রিয়করণ শক্তি বলে। এই সক্রিয়করণ শক্তিকে ই অ্যাক্টিভেশন এনার্জি, তাই একে ই এবং সাফিক্সে এই যে অ্যাক্টিভেশনের এ দ্বারা প্রকাশ করা। ই হচ্ছে সক্রিয়করণ শক্তি। এখন এনার্জি প্রোফাইল ডায়াগ্রামের সাহায্যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম এর সাহায্যে এই সক্রিয়করণ শক্তিকে দেখো বোঝানোর চেষ্টা করছি। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। তো ধরা যাক একটি রাসায়নিক বিক্রিয়া A প্লাস বি অ্যারো সি প্লাস ডি, যেখানে সি প্লাস ডি হলো বিক্রিয়াজাত পদার্থ, মানে প্রোডাক্ট, একে সংক্ষেপে বি দিয়ে প্রকাশ করব। এ এবং বি হলো বিক্রিয়ক পদার্থ রিঅ্যাক্ট্যান্ট, একে সংক্ষেপে আর দিয়ে প্রকাশ করছি। এখন প্রথমেই কিন্তু বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়ে যায় না। তারা প্রথমে একটা অন্তর্বর্তী যৌগ উৎপন্ন করে। সেই অন্তর্বর্তী যৌগটাকে ধরে নিচ্ছি আমরা এক্স। এটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ। কারণ এই চ্যাপ্টারে আমরা আগে পড়েছি ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। এটা হলো সেই ধরনের ইন্টারমিডিয়েট প্রোডাক্ট যার শক্তি, এটা উচ্চ শক্তি সম্পন্ন
তাই অস্থায়ী। উচ্চ শক্তি সম্পন্ন তাই অস্থায়ী। সেই জন্য এটা দ্রুত বিয়োজিত হয়ে বিক্রিয়াত পদার্থে পরিণত হয়। তো এই রাসায়নিক বিক্রিয়াটিকে আমরা যদি এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে দেখাই, এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে সক্রিয়করণ শক্তিকে y অক্ষ বরাবর এবং বিক্রিয়ার অগ্রগতিকে যদি x অক্ষ বরাবর প্লট করি, সক্রিয়করণ শক্তি যে y অক্ষ বরাবর এটা সক্রিয়করণ শক্তি, আর বিক্রিয়ার অগ্রগতি x অক্ষ বরাবর, আর সক্রিয়করণ শক্তি একে y অক্ষ বরাবর। এখন সক্রিয়করণ শক্তির ইউনিট শক্তির এককে হবে এটা কিলো ক্যালোরি পার মোল বা কিলোজুল পার মোল। তাহলে ইউনিটটা আমরা বসিয়ে দেব, ধরি কিলোজুল মোল ইনভার্স, কিলোজুল মোল ইনভার্স এর ইউনিট। ধরা যাক এখানে হচ্ছে বিক্রিয়ক পদার্থ, এটা বিক্রিয়ক পদার্থ আর, এখানে আসছি বিক্রিয়াজাত পদার্থ, এটা হলো পি। আমি এখানে দেখি যে বিক্রিয়াজাত পদার্থ প্রোডাক্ট পি দিয়ে, বিক্রিয়ক পদার্থ রিঅ্যাকট্যান্ট এই যে আর দিয়ে, আর ইকাল ফর রিঅ্যাকট্যান্ট, পি ফর প্রোডাক্ট। আমরা ধরে নিচ্ছি রিঅ্যাকট্যান্ট মানে বিক্রিয়ক পদার্থের শক্তি বিক্রিয়াজাত পদার্থের তুলনায় বেশি, এবং এক্ষেত্রে এই যে অন্তর্বর্তী যৌগ X, এটাকে ধরছি আমরা অন্তর্বর্তী যৌগ। তাহলে বিক্রিয়ক পদার্থগুলো প্রথমে এরকম এই অন্তর্বর্তী ধাপে পৌঁছাবে, তারপর এইখানে প্রোডাক্টে পরিণত হবে। এটা হচ্ছে তাহলে অন্তর্বর্তী ধাপ X, অন্তর্বর্তী ধাপ এটা হলো X, এবং এর শক্তি ধরি EX, এর শক্তি ধরে নিচ্ছি EX, এবং এই বিক্রিয়ক পদার্থগুলোর গড় শক্তি ধরি E1, বিক্রিয়াজাত পদার্থের গড় শক্তি ধরি E2। তাহলে এইগুলোর গড় শক্তি ধরে নিচ্ছি E2। E1 equal to বিক্রিয়ক পদার্থের গড় শক্তি, E2 equal to বিক্রিয়াজাত পদার্থের গড় শক্তি, বিক্রিয়াজাত পদার্থের গড় শক্তি। ওকে, এবং EX হলো যে অন্তর্বর্তী যৌগ তার শক্তি EX। তাহলে এক্ষেত্রে EX আর E1, EX মাইনাস E1 এটাকে আমরা বলছি EA, EX মাইনাস E1 এটাকে ধরে নিচ্ছি EA1, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের সক্রিয়করণ শক্তি। তাহলে এই যে বিক্রিয়ক পদার্থের সক্রিয়করণ শক্তি এক্ষেত্রে আমরা পাচ্ছি EA1 কত হবে, EA1 equal to EX minus E1। ওকে, এবং এইটা হচ্ছে ডেল্টা H। এই যে ডিফারেন্সটা বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের শক্তির যে পার্থক্য এটাকে ধরে নিচ্ছি ডেল্টা H, মানে এনথালপির পরিবর্তন। এখন বিক্রিয়াজাত পদার্থের গড় শক্তি ধরেছি কত E2, তাহলে এখান থেকে যে ডিফারেন্সটা EX থেকে যে EX থেকে যে E2 এটাকে ধরে নিচ্ছি EA2, তাহলে আমরা পেয়ে যাচ্ছি EA2 equal to EX minus E2। এই দুটো সমীকরণ থেকে
আমরা বের করব ডেল্টা এইচ, অর্থাৎ বিক্রিয়াটির বিক্রিয়া তাপ, অর্থাৎ বিক্রিয়াটির বিক্রিয়া তাপ মানে রিঅ্যাকশন এনথালপি, ইকুয়াল টু ধরে নিচ্ছি ডেল্টা এইচ। তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু কি E2 মাইনাস E1, ডেল্টা এইচ ইকুয়াল টু E2 মাইনাস E1, ডেল্টা এইচ ইকুয়াল টু E2 মাইনাস E। এখন এই যে E2 আর E1 এর মান বসিয়ে দিলে E2 ইকুয়াল টু আমরা এই যে দেখতে পাচ্ছি EX মাইনাস EA2, এবং E1 এর মান হচ্ছে EX মাইনাস EA1, তাহলে EX টা কেটে যাচ্ছে, অতএব আমাদের পাচ্ছি EA1 মাইনাস EA2। এক্ষেত্রে তাহলে যে ডেল্টা এইচ যদি নেগেটিভ হয়, ডেল্টা এক্ষেত্রে EA2 যদি গ্রেটার দেন E1 হয়, যদি তাহলে ডেল্টা এইচ নেগেটিভ, মানে তখন বিক্রিয়াটি হবে তাপমুজ, মানে এক্সোথার্মিক রিঅ্যাকশন, তাহলে এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি EA2 মানে পশ্চাৎ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি, এবং EA1 মানে সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি। EA2 হলো পশ্চাৎ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি, এবং EA1 সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি। তাহলে তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে EA2 যেহেতু E1 এর থেকে বেশি, তাই ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভ। তাহলে তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? উল্টোটা হবে। তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে, অতএব তাপগ্রাহী মানে এন্ডোথার্মিক বিক্রিয়ার ক্ষেত্রে, সুতরাং এন্ডোথার্মিক মানে তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া মানে এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এর ক্ষেত্রে ডেল্টা এইচ কি হবে? পজিটিভ। কেন না সেক্ষেত্রে EA1 গ্রেটার দেন EA, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি পশ্চাৎ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি অপেক্ষা বেশি, তাই এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা এইচ পজিটিভ। এবং এই যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে তখন কি হবে? তখন রিঅ্যাকট্যান্টটা নিচে থাকবে, প্রোডাক্টটা উপরে থাকবে। এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে তাহলে এই যে বিক্রিয়াটা আমরা দেখুন এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা করেছি, এটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে একইভাবে সক্রিয়করণ শক্তিকে আমরা y অক্ষ বরাবর এবং বিক্রিয়ার অগ্রগতিকে যদি x অক্ষ বরাবর প্লট করি, বিক্রিয়ার অগ্রগতি x অক্ষ বরাবর, আর সক্রিয়করণ শক্তি y অক্ষ বরাবর যদি প্লট করি, তাহলে এক্ষেত্রে যে রিঅ্যাকট্যান্ট এটা বলছি নিচে থাকবে, এটা রিঅ্যাকট্যান্ট, এখানে হচ্ছে প্রোডাক্ট।
এক্ষেত্রেও বিক্রিয়াটি একটি ইন্টারমিডিয়েট স্টেপের মধ্য দিয়ে অতিক্রম করবে এবং এই এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা তখন হয়ে যাবে এরকম। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেপ এক্স, এর শক্তিটা কি ইএক্স। এক্ষেত্রে বিক্রিয়ক পদার্থের গড় শক্তি E1 এবং সক্রিয়করণ শক্তি EA1। বিক্রিয়াত পদার্থের গড় শক্তি E2, আমাদের এখানে লেখা আছে বিক্রিয়াত পদার্থের গড় শক্তি। এই মানগুলো কোনো পরিবর্তন হবে না, ইকুয়েশনও একই থাকবে। এবং এক্ষেত্রে পশ্চাৎ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি মানে যে EA2 পশ্চাৎ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি আর EA1 সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি সম্মুখ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি পশ্চাৎ বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি অপেক্ষা বেশি, তাই এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়া সহজে হবে। বিক্রিয়া হারের উপর উষ্ণতার প্রভাব, সক্রিয়করণ শক্তির প্রভাব এবং অনুঘটকের প্রভাব। ডিপেন্ডেন্স অফ টেম্পারেচার, অ্যাক্টিভেশন এনার্জি অ্যান্ড ক্যাটালিস্ট অন দ্য রিঅ্যাকশন রেট। তোমাদের আর্হেনিয়াস সমীকরণ বলেছি, আর্হেনিয়াস সমীকরণ K = A * e⁻ EA/RT। এখানে e⁻ EA/RT সক্রিয়করণ শক্তি বা এর বেশি শক্তি সম্পন্ন অণুর সংখ্যা বাই মোট বিক্রিয়ক অণুর সংখ্যা। সক্রিয়করণ শক্তি সম্পন্ন বা এর বেশি শক্তি সম্পন্ন অনুসংখ্যা বিক্রিয়ক অনুসংখ্যা বাই বিক্রিয়ক অনুসংখ্যা বাই মোট অনুসংখ্যা বাই মোট বিক্রিয়ক অনুসংখ্যা। এবং K = হার ধ্রুবক, A = কম্পাঙ্ক বোঝায়। তাহলে এই আর্হেনিয়াস সমীকরণের সাহায্যে আর্হেনিয়াস সমীকরণ থেকে আমরা এগুলো একটা একটা ব্যাখ্যা করব। প্রথমে আসছে উষ্ণতার প্রভাব। তাহলে বিক্রিয়া হারের উপর উষ্ণতার প্রভাব, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। বিক্রিয়ার হার মানে রেট অফ রিঅ্যাকশন আর there is T, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়া হার বৃদ্ধি পায় এবং উষ্ণতা হ্রাস করলে বিক্রিয়া হার হ্রাস পায়। এটা ব্যাখ্যা করব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে আমরা নেব যে উষ্ণতা বৃদ্ধি করলে এই আর্হেনিয়াসের সমীকরণ থেকে পাই T বৃদ্ধি পেলে EA/RT মানটা হ্রাস পাবে, কিন্তু EA/RT এর মান বৃদ্ধি পায়। অর্থাৎ এই যে E⁻EA/RT মানে যে সক্রিয়করণ শক্তি সম্পন্ন বা এর বেশি শক্তি সম্পন্ন বিক্রিয়ক অণুর সংখ্যা সমান E⁻EA/RT ইনটু বিক্রিয়ক অণুর মোট সংখ্যা। তাহলে E⁻EA/RT এটা বৃদ্ধি পাওয়ার অর্থই হলো, অর্থাৎ
সক্রিয়করণ শক্তি সম্পন্ন, সক্রিয়করণ শক্তি সম্পন্ন, শক্তি সম্পন্ন বা এর বেশি শক্তি সম্পন্ন বা বেশি শক্তি সম্পন্ন বিক্রিয়ক অণুর সংখ্যা বৃদ্ধি পায়। বিক্রিয়ক অণুর সংখ্যা বৃদ্ধি পায়। অর্থাৎ বিক্রিয়া হার, অর্থাৎ বিক্রিয়া হার আর বৃদ্ধি পায়, বিক্রিয়ার হার আর বৃদ্ধি পায়। ওকে, তাহলে আমাদের 1 নম্বর ব্যাখ্যাটা হয়ে গেল, এই যে উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়া হার বৃদ্ধি পায়। নাম্বার 2, সক্রিয়করণ শক্তির প্রভাব, মানে সক্রিয়করণ শক্তির সঙ্গে বিক্রিয়া হারের সম্পর্কটা। সক্রিয়করণ শক্তির সঙ্গে, আর সক্রিয়করণ শক্তি যদি বৃদ্ধি পায়, এই যে ইএ বৃদ্ধি পেলে, ইএ বৃদ্ধি পেলে, ইএ বৃদ্ধি পেলে কি হবে না, ইএ বৃদ্ধি পেলে যে আর্হেনিয়াস সমীকরণ থেকে আমরা পাবো, আর্হেনিয়াস সমীকরণ থেকে ইএ বৃদ্ধি মানে ই টু দি পাওয়ার ইএ বাই আরটির মানটা বাড়ছে, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটির মানটা কি হচ্ছে, কমে যাচ্ছে। বৃদ্ধি পেলে ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি এর মান হ্রাস পায়, এর মান হ্রাস পায়। এখানে এটা বৃদ্ধি পাচ্ছিল, তাহলে ই এর মান বৃদ্ধি পেলে ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটির মানটা হ্রাস পায়। এইটা হ্রাস পাওয়ার অর্থই হচ্ছে এই যে সক্রিয়করণ শক্তি সম্পন্ন বা এর বেশি শক্তি সম্পন্ন বিক্রিয়ক অণুর সংখ্যা কমে যায়, তাই বিক্রিয়ার হার, তাই বিক্রিয়ার হার হ্রাস পায়। অর্থাৎ যত সক্রিয়করণ শক্তি বাড়বে তত বিক্রিয়ার হার হ্রাস পায়। ওকে, নাম্বার 3, অনুঘটকের প্রভাব। অনুঘটক, এর ক্ষেত্রে আমরা দেখেছি অনুঘটকের ক্ষেত্রে, অনুঘটকের উপস্থিতিতে, মানে এর আগে আমরা যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম করেছি তাতে দেখেছি যে শক্তিকে যদি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম যেটা করেছি, শক্তি y অক্ষ বরাবর এবং বিক্রিয়ার অগ্রগতি, বিক্রিয়ার অগ্রগতি কে ভুজ বরাবর যদি স্থাপন করি, এটা এক্ষেত্রে সক্রিয়করণ শক্তি ধরে নিচ্ছি, সক্রিয়করণ শক্তি ইএ, সক্রিয়করণ শক্তি ইএ, তাহলে এই সক্রিয়করণ শক্তি y অক্ষ বরাবর বিক্রিয়ার অগ্রগতিকে x অক্ষ বরাবর প্লট করা হয়। প্লট করলে আমরা পাই এটা বিক্রিয়ার অগ্রগতি, আরেকবার লিখছি বিক্রিয়ার অগ্রগতি, বিক্রিয়ার অগ্রগতি। এখন এটা মনে করি বিক্রিয়ক পদার্থ আর রিঅ্যাক্ট্যান্ট, এটা ধরে নিচ্ছি বিক্রিয়াজাত পদার্থ, প্রোডাক্ট বি, এটা রিঅ্যাক্ট্যান্ট আর, তাহলে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট মানে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে পৌঁছালে একটা আমরা বলেছি মিনিমাম একটা শক্তি বাধা অতিক্রম করতে হয়। এটা হচ্ছে ধরে নিচ্ছি অনুঘটকের অনুপস্থিতিতে, অনুঘটকের অনুপস্থিতি। এখন যদি এই বিক্রিয়াটি, ধরা যাক এই বিক্রিয়াটা রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট,
রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট, বা A প্লাস B অ্যারো C প্লাস D, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। তার মধ্যে এগুলো হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, C এবং D হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টকে B, রিঅ্যাক্ট্যান্টকে R দ্বারা প্রকাশ করি, R2B। তাহলে এক্ষেত্রে ডেল্টা এইচ কোনটা, এই ডিফারেন্সটা বিক্রিয়ক ও বিক্রিয়ক পদার্থের মধ্যে যে শক্তির পার্থক্য, এটা হচ্ছে ডেল্টা এইচ। তাহলে এক্ষেত্রে যখন যদি অনুঘটকের উপস্থিতিতে, এটা অনুঘটকের অনুপস্থিতিতে, যদি অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটি ঘটায়, তাহলে দেখা যায় সক্রিয়করণ শক্তি কিছুটা কমে যায়। তখন অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটা এইভাবে ঘটে। এটা হচ্ছে অনুঘটকের উপস্থিতি, অনুঘটকের উপস্থিতি। তাহলে অনুঘটকের উপস্থিতিতে দেখা যাচ্ছে শক্তির বাধাটা, মানে সক্রিয়করণ শক্তির মানটা কমে যাচ্ছে। আর আমরা 2 নম্বর পয়েন্টে দেখলাম যে সক্রিয়করণ শক্তি কমে গেলে বিক্রিয়া হার বেড়ে যাবে। তাই অনুঘটকের উপস্থিতিতে দেখা যায় যে বিক্রিয়া হার বৃদ্ধি পায়। অর্থাৎ অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া সক্রিয়করণ শক্তি, অনুঘটকের উপস্থিতিতে সক্রিয়করণ শক্তি EA হ্রাস পায়, তাই বিক্রিয়া হার বৃদ্ধি, বিক্রিয়ার হার বৃদ্ধি। ওকে, কিন্তু এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে অনুঘটক থাক বা না থাক, বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থের গড় শক্তির মানটা কিন্তু একই থাকে। তাহলে যেহেতু এদের গড় শক্তির মান একই, তাই এক্ষেত্রে ডেল্টা এইচ এর মানও কিন্তু একই থাকে। অর্থাৎ ডেল্টা এইচ যে বিক্রিয়া তার রিঅ্যাকশন এনথালপির মানটা একই। এক্ষেত্রে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট, রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট আর ও পি এর গড় শক্তি একই থাকে, তাই ডেল্টা এইচ একই, ডেল্টা এইচ এর মান নির্দিষ্ট। ওকে, এখন আসছে সক্রিয়করণ শক্তির মান নির্ণয়। মানে কিভাবে আমরা সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করব, এই টপিকটা তাহলে আমাদের হলো বিক্রিয়া হারের উপর উষ্ণতার প্রভাব। তাহলে দেখলাম উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়া হার বৃদ্ধি পায়। আমরা দেখলাম সক্রিয়করণ শক্তির প্রভাব, সক্রিয়করণ শক্তি বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার হ্রাস পায়। এবং অনুঘটকের উপস্থিতিতে ডেল্টা এইচ এর মান একই থাকলেও সক্রিয়করণ শক্তি যেহেতু হ্রাস পায়, তাই বিক্রিয়া হার বৃদ্ধি পায়। এখন আর্হেনিয়াসের সমীকরণ থেকে আমরা সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করব। এখানে প্রশ্ন আসতে পারে সক্রিয়করণ শক্তি কিভাবে নির্ণয় করব। আর্হেনিয়াসের সমীকরণ থেকে সক্রিয়করণ শক্তির মান নির্ণয়, সক্রিয়করণ শক্তির মান নির্ণয়। determination of activation energy। এবং এক্ষেত্রে একটা লেখচিত্র পরীক্ষাতে আসে, এই লেখচিত্রটাও আসতে পারে। লেখচিত্রটা আমরা করব যে log k ভার্সাস 1/t, log k ভার্সাস 1/t, যে এই লেখচিত্রটি আঁকো এবং এর প্রকৃতি কিরূপ বলো, বা এই লেখচিত্র থেকে কিভাবে সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করা যায়। তো এটা নির্ণয় করতে হলে
আমাদের ওই আরহেনিয়াসের সমীকরণ লাগবে। আরহেনিয়াসের সমীকরণটি হলো k সমান a ইনটু e টু দি পাওয়ার মাইনাস a বাই r। এক্ষেত্রে যদি বোথ সাইডে আমরা সাধারণ লগারিদম নিই তাহলে ln k ইকুয়াল টু ln a মাইনাস a বাই r, যেখানে ln ইকুয়াল টু হলো log বেস e। এখন একে log বেস 10 এ কনভার্ট করতে হলে 2.303 দিয়ে গুণ করতে হবে, log বেস 10। এই সম্পর্ক থেকে আমরা এখানে যদি এটা কিছু ধরে নিই ln x ইকুয়াল টু log x যার বেসই log 10 log x যার বেস 10, তাহলে বা 2.303 মানে log k যার বেস 10 ইকুয়াল টু log a, তাহলে 2.303 দিয়ে ভাগ করে দিলাম। এখানে এটা কেটে গেল, এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে নিচে চলে আসবে a বাই 2.303 আর এটাকে আমরা বলছি 1 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে log k এবং 1/t যদি আমরা প্লট করি, log k y অ্যাক্সিস বরাবর log k এবং x অ্যাক্সিস বরাবর 1/t মানে কেলভিন ইনভার্স, আর এটা হচ্ছে log k মানে রেট কনস্ট্যান্ট মানে হার ধ্রুবক। তাহলে এখানে আমাদের সমীকরণটা দেখো y ইকুয়াল টু mx প্লাস c, y ইকুয়াল টু এই সমীকরণটি y ইকুয়াল টু mx প্লাস c টাই সরলরেখার সমীকরণ, যেখানে y ইকুয়াল টু log k, c হলো ইন্টারসেপ্ট, m টা হচ্ছে এখানে নতি, x হচ্ছে 1/t। তাহলে এখানে আমরা দেখছি ঋণাত্মক নতিযুক্ত একটি সরলরেখা পাবো। তাহলে log k বনাম 1/t, এক্ষেত্রে লেখচিত্রের প্রকৃতি হলো ঋণাত্মক নতিযুক্ত সরলরেখা, ঋণাত্মক নতিযুক্ত সরলরেখা। ঋণাত্মক নতিযুক্ত সরলরেখা কেমন ভাবে দেখতে এরকম হয়, তাহলে অতএব লেখচিত্রটি হচ্ছে ঋণাত্মক নতিযুক্ত এই সরলরেখা। যার নতি সমান নতি বা স্লোপ ইকুয়াল টু tan থিটা। অর্থাৎ এখানে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি a b c, তাহলে tan থিটা ইকুয়াল টু কত হবে ab বাই ac, ab বাই ac। এবং এই লেখচিত্রের নতির মান কত না, লেখচিত্রের নতির মান হচ্ছে আমাদের মাইনাস a বাই 2.303 আর ইকুয়াল টু মাইনাস ea বাই 2.303 আর। অর্থাৎ এই নতির মানটা লেখচিত্র থেকে আমরা পেয়ে যাব, আর এর মান আমাদের জানা, অর্থাৎ এই নতি থেকে আমরা ea গণনা করতে পারব। এখান থেকে তাহলে ea এই যে গণনা করা যাবে বা নির্ণয় করা যায়, ea নির্ণয় করা যায়। এইভাবে আমরা টা নির্ণয় করতে পারব। আচ্ছা, এগুলো আমরা সবই তো প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে পড়ছি। প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে
আমরা এগুলো করছি। প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে এর এককটা কি হবে? সময় ইনভার্স। তাহলে এখানে এককটা একটু বসিয়ে দিলে ভালো হয়, সময় ইনভার্স। এর এককটা হচ্ছে সময় ইনভার্স। এখন যদি দুটি ভিন্ন উষ্ণতায় যদি বিক্রিয়াটি স্টাডি করা হয়, তাহলে আমরা দেখব যে T1 এবং T2 উষ্ণতায়, দুটি ভিন্ন উষ্ণতায় সক্রিয়করণ শক্তির মান কিভাবে নির্ণয় করা যায়। দুটি ভিন্ন উষ্ণতায়, ধরা যাক T1 এবং T2, যেখানে T2 greater than T1। তাহলে আমরা দেখছি যে উষ্ণতার উপরে বিক্রিয়া হার নির্ভর করে। তাহলে T1 কেলভিন উষ্ণতায় হার ধ্রুবক যদি K1 হয়, হার ধ্রুবক ধরি K1, এবং T2 কেলভিন উষ্ণতায় হার ধ্রুবক ধরি K2। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি, অতএব 1 নম্বর সমীকরণ থেকে পাই log K1 equal to A log A minus EA by 2.303 R T1। ধরে নিচ্ছে এটা 2 নম্বর সমীকরণ, এবং T2 উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবক যদি K2 হয়, তাহলে সেক্ষেত্রে log K2 সমান log A minus EA by 2.303 R T2। এটাকে বলছি 3 নম্বর সমীকরণ। এখন এই 3 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ যদি বিয়োগ করা হয়, 3 থেকে 2 বিয়োগ করে পাই 3 থেকে 2 বিয়োগ করে পাই 3 মাইনাস 2, তাহলে আমরা পাবো log K2 minus log K1, log K2 minus log K1 equal to, এটা কেটে যাবে এবং এইটা মাইনাস এটা, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, মানে বিয়োগ করলে হয়ে যাবে তাহলে EA by 2.303 R T1 মাইনাস হয়ে যাবে EA by 2.303 R বা log K2 by K1 সমান, এখান থেকে EA by 2.303 R কমন নিয়ে নেবে, আমরা পেয়ে যাচ্ছি 1 by T1 minus 1 by T2, যেখানে T2 greater than T1। অতএব EA by 2.303 R T2 minus T1 by T1, এটাকে বলছি 4 নম্বর সমীকরণ। তাহলে দুটো ভিন্ন উষ্ণতায় হার ধ্রুবকের মান থেকে আমরা সক্রিয়করণ শক্তি গণনা করতে পারব। আচ্ছা, আর একটা টপিক বাকি আছে, যে সংঘর্ষ তত্ত্ব, বিক্রিয়া হারের সংঘর্ষ তত্ত্ব, কলিশন থিওরি। বিক্রিয়া হারের সংঘর্ষ তত্ত্ব, কলিশন থিওরি।
এখন এই সংঘর্ষ তত্ত্বের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে এই সংঘর্ষ তত্ত্বের মূল বক্তব্যগুলো লেখো, পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আছে। এখন প্রথমে এটা বলি যে সংঘর্ষ তত্ত্ব, আমরা দেখলাম যে বিক্রিয়া, কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটতে হলে বিক্রিয়ক পদার্থের অণুগুলোকে তাদের গড় শক্তির অধিক একটা ন্যূনতম শক্তি অর্জন করতে হয়, যে শক্তিটাকে আমরা বললাম সক্রিয়করণ শক্তি। অর্থাৎ বিক্রিয়ক পদার্থের অণুগুলো যদি সক্রিয়করণ শক্তি রিচ না করে তাহলে কিন্তু রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হয় না। এটা আমরা দেখলাম সক্রিয়করণ শক্তির ধারণা থেকে। এখন এই সংঘর্ষ তত্ত্বের মানে কি বলবো, মোস্ট ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়াটা কি না, এখানে মোস্ট ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়াটা হলো যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে হলে বিক্রিয়ক পদার্থের অণুগুলোকে প্রথমেই কি হতে হবে, পরস্পরের কন্টাক্টে আসতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, যে বিক্রিয়ক পদার্থের অণুগুলোকে পরস্পরের সংস্পর্শে আসতে হবে। সংস্পর্শে এলে তখন সংঘর্ষ হবে, এবং যে সমস্ত সব সংঘর্ষ আবার ফলপ্রসূ হয় না, যে সমস্ত সংঘর্ষের ফলে বিক্রিয়ক অণুগুলি সফলভাবে বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়াত পদার্থে পরিণত হতে পারে, সেই সংঘর্ষগুলোকে বলা হচ্ছে কার্যকরী সংঘর্ষ। তাহলে এখানে আমাদের প্রথমেই জানতে হবে কার্যকরী সংঘর্ষ। কার্যকরী সংঘর্ষ, ইফেক্টিভ কলিশন। ইফেক্টিভ কলিশন যে সমস্ত সংঘর্ষের ফলে বিক্রিয়ক অণুগুলো সফলভাবে বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হতে পারে, সেই সংঘর্ষকে বলা হচ্ছে কার্যকরী সংঘর্ষ। তাহলে এটার ডেফিনেশনটা পড়তে হবে। আর এখানে আমাদের পড়তে হবে সংঘর্ষ তত্ত্বের মূল বক্তব্য। সংঘর্ষ তত্ত্বের মূল বক্তব্য না, সংঘর্ষ তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে তিনটে পয়েন্ট, ভালো করে পড়তে হবে। যে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য বিক্রিয়ক পদার্থের অণুগুলোকে পরস্পরের সংঘর্ষে লিপ্ত হতে হবে। তাহলে এখানে বিক্রিয়ক পদার্থের অণুগুলোকে পরস্পরের সংঘর্ষে লিপ্ত হতে হবে, এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে প্রতিটি সংঘর্ষই কিন্তু বিক্রিয়া ঘটাতে সমর্থ হয় না। মোট সংঘর্ষ সংখ্যা একটি সামান্য ভগ্নাংশ মাত্র বিক্রিয়া ঘটাতে সমর্থ। মোট সংঘর্ষ সংখ্যার একটি সামান্য ভগ্নাংশ বিক্রিয়া ঘটাতে সমর্থ। তার মানে কার্যকরী সংঘর্ষ মানে সব সংঘর্ষ কার্যকরী হয় না, অর্থাৎ কার্যকরী সংঘর্ষ, তাহলে এখানে হচ্ছে সংঘর্ষে লিপ্ত হতে হবে। এক নম্বর পয়েন্ট, সংঘর্ষে লিপ্ত হতে হবে তাদেরকে, বিক্রিয়ক পদার্থের অণুগুলোকে। আর বিক্রিয়ক পদার্থের অণুগুলোর মধ্যে কার্যকরী সংঘর্ষ হতে হবে। নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে আবার এই কার্যকরী সংঘর্ষ ঘটানোর জন্য বিক্রিয়কগুলোকে দেখা যায় দুটো বাধা অতিক্রম করতে হয়। একটা শক্তিজনিত বাধা, আর একটা হচ্ছে বিন্যাসগত বাধা। মানে কার্যকরী সংঘর্ষ ঘটাতে হলে বিক্রিয়ক পদার্থের অণুগুলোকে একটি ন্যূনতম শক্তি অর্জন করে এক বিশেষ উচ্চতর শক্তি স্তরে উন্নীত হতে হবে। এই শক্তিকে বলা হচ্ছে সূচনা শক্তি। অর্থাৎ বিক্রিয়ক পদার্থের অণুগুলিকে সূচনা শক্তি অর্জন করতে হবে। সূচনা শক্তি, থ্রেশহোল্ড এনার্জি। থ্রেশহোল্ড এনার্জি, তাহলে বিক্রিয়ক পদার্থের অণুগুলোকে এই সূচনা শক্তি অর্জন করতে হবে। তাহলে সূচনা শক্তি কাল কি না, সূচনা শক্তি সমান সক্রিয়করণ শক্তি প্লাস গড় শক্তি, প্লাস হচ্ছে বিক্রিয়ক অণুগুলোর গড় শক্তি। বিক্রিয়ক অণুর গড় শক্তি
সূচনা শক্তি এবং বিক্রিয়ক অণুগুলোর গড় শক্তি, এই সক্রিয়করণ শক্তি এবং বিক্রিয়ক অণুগুলোর গড় শক্তি। তাহলে বিক্রিয়ক অণুগুলোর গড় শক্তির অধিক যে শক্তি অর্জন করলে, অর্থাৎ সেই শক্তিটাকে আমরা বলেছি সক্রিয়করণ শক্তি, যে শক্তি অর্জন করলে বিক্রিয়ক পদার্থের অণুগুলো বিক্রিয়াত পদার্থে রূপান্তরিত হয়, সেই শক্তিটাকে বলা হচ্ছে সূচনা শক্তি। এবং এই সূচনা শক্তি অতিক্রম করতে হলে বিক্রিয়ক পদার্থের অণুগুলিকে দুটি বাধা অতিক্রম করতে হবে। বিক্রিয়ক পদার্থের অণুগুলিকে দুটি বাধা অতিক্রম করতে হবে। একটা হচ্ছে শক্তিজনিত বাধা, দুই হলো বিন্যাসগত বাধা। বিন্যাসগত বাধা। শক্তিজনিত বাধাটা তো বলা হলো, শক্তিজনিত বাধাটা যে বিক্রিয়ক পদার্থের অণুগুলোর মধ্যে সব সংঘর্ষ কখনোই কার্যকরী হবে না। কার্যকরী সংঘর্ষ ঘটাতে হলে বিক্রিয়ক অণুগুলোকে সূচনা শক্তি অর্জন করতে হবে। তাহলে শক্তিজনিত বাধা অতিক্রম করতে, মানে যে সমস্ত বিক্রিয়ক পদার্থের অণুগুলো সূচনা শক্তির অধিকারী হবে তারাই বিক্রিয়া ঘটাতে সম্ভব। বিন্যাসগত বাধাটা কি না? বিন্যাসগত বাধা হচ্ছে যে অনেক সময়, যেমন ধরো NO2 প্লাস NO2 বিক্রিয়া করে N2O4 গঠিত হয়। এখন এখানে N2O4 এর মধ্যে দেখা যায় NN বন্ড তৈরি হয়। তাহলে আমাদের NO2 এর গঠন হচ্ছে এরকম, এই O এর সাথে যদি অপর N এর সংঘর্ষ ঘটে তাহলে কিন্তু বিক্রিয়াটা হবে। তাহলে বিক্রিয়াটা হতে হলে N এর সাথে N এর সংঘর্ষ, এটি হলো বিন্যাসগত বাধা। অর্থাৎ এই N এর সাথে N এর সংঘর্ষ হলে তবে গিয়ে N2O4 গঠিত হবে। এটাই হলো বিন্যাসগত বাধা। ওরিয়েন্টেশন ব্যারিয়ার আর একটা হলো এনার্জি ব্যারিয়ার। এই দুটো বাধা অতিক্রম করলে বিক্রিয়ক পদার্থের অণুগুলি সূচনা শক্তির অধিকারী হবে। সূচনা শক্তি অর্জন করলে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে কার্যকরী সংঘর্ষ সংঘটিত হবে এবং বিক্রিয়াটি ফলপ্রসূ। আচ্ছা, এই চ্যাপ্টারের উপরে তোমাদের 4 রকমের প্রবলেম আছে। একটা হচ্ছে বিক্রিয়ার হার সংক্রান্ত, প্রথম ক্রমের বিক্রিয়া সংক্রান্ত এবং সক্রিয়করণ শক্তি সম্পর্কিত। তাহলে এই প্রত্যেক টাইপের একটা করে অঙ্ক এই জন্য করে দিচ্ছি। এরপর তোমরা এই চ্যাপ্টারের অনুশীলনী থেকে বা উদাহরণ থেকে যেগুলো আছে একটু প্র্যাকটিস করে নেবে। কারণ এই চ্যাপ্টারের প্রথমেই বলেছি এখানে একটা নিউমারিক্যাল প্রবলেম অবশ্যই থাকবে। তো প্রথম একটা দেখো, এই যে 4NH3 প্লাস 5O2 অ্যারো 4NO প্লাস 6H2, এই বিক্রিয়ায় 5 সেকেন্ডে NO গাঢ়ত্ব বৃদ্ধি ঘটে 0.18 মোল লিটার ইনভার্স। তাহলে গণনা করো 1 ওই সময়ের অবকাশে বিক্রিয়া হার, 2 জলের উৎপন্ন হওয়ার হার, অ্যামোনিয়ার অন্তর্হিত হার। তাহলে এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে হার সমীকরণটা কি না? বিক্রিয়ার ক্ষেত্রে যে হার সমীকরণ, বিক্রিয়ার হার সমীকরণ আমরা পাবো R ইকুয়াল টু, একের অ্যান্সার R ইকুয়াল টু, আগে বিক্রিয়ার হারের সমীকরণটা লিখে নাও। R ইকুয়াল টু -1/4 ডেল NH3 এর গাঢ়ত্ব বাই ডেল T। বা এগুলোকে গড় বিক্রিয়া হার ধরেছি তো তাৎক্ষণিক বিক্রিয়া হার দিয়েও করতে পারো। তাৎক্ষণিক বিক্রিয়া হার দিয়ে করলে এটা কি হলো? D। তাহলে D NH3 এর গাঢ়ত্ব বাই
সমান -1/5 DO2 গাঢ়ত্ব বাই dt সমান +1/4 DNO গাঢ়ত্ব বাই dt সমান 1/6 DH2 এর গাঢ়ত্ব বাই dt। আমরা যে টোটাল বিক্রিয়ার হার সমীকরণটা লিখে নিই। এক্ষেত্রে এবারে 5 সেকেন্ডে NOর গাঢ়ত্বটা দেওয়া ছিল 0.18। তাহলে আমরা বিক্রিয়া হারটা কি NOর সাপেক্ষে পেয়ে যাব। তাহলে এখানে NOর সাপেক্ষে বিক্রিয়া হার এই যে আমরা R = তাহলে একেরটার অ্যানসার হচ্ছে এই যে একের অ্যানসার হলো R = আমরা যে কোনো একটা নিতে পারি, যেহেতু এইটা চেয়েছে R = 1/4 DNO গাঢ়ত্ব বাই এর মানটা বসিয়ে দেব সমান 1/4 ইনটু কত বলা আছে 0.18 মোল লিটার ইনভার্স। এটা 5 সেকেন্ডে NOর গাঢ়ত্ব বাড়ে এটা, তাহলে 1 সেকেন্ডে কত হবে 0.18 বাই ইউনিটটা হচ্ছে মোল লিটার ইনভার্স। তাহলে মানটা হয়ে যাবে তোমরা ক্যালকুলেশনটা করবে। আমি ক্যালকুলেশনগুলো করেছি 9 × 10⁻³ 9 × 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে একেরটা আমাদের হলো। দুইয়ের কি বলা আছে জলের উৎপন্ন হওয়ার হার। জলের উৎপন্ন হওয়ার হার মানে তাহলে আমরা বিক্রিয়া হার পেয়ে যাচ্ছি এটা। তাহলে জলের উৎপন্ন হওয়ার হার মানে এটা R = এটা, বিক্রিয়া হার পেয়ে গেলাম এটা। তাহলে জলের উৎপন্ন হওয়ার হার দুয়ে দেখো 1/6 বা DH2O এর গাঢ়ত্ব বাই dt = কত হবে 6 × এটা, কারণ এইটা = হচ্ছে কি 6R আর R এর মানটা যে 6 × 9 × 10⁻³ তাহলে এটা হচ্ছে 54 × 10⁻³। এখন এটাকে যদি 10 দিয়ে ভাগ করি 10 দিয়ে গুণ করব তাহলে 5.4 × 10⁻² মোল লিটার ইনভার্স সেকেন্ড। তাহলে জলের উৎপন্ন হওয়ার হারটা আমাদের হলো। এরপর আসি অ্যামোনিয়ার অন্তরিত হার। অ্যামোনিয়ার অন্তরিত হার মানে তিনের দাগে অ্যামোনিয়ার অন্তরিত হার মানে মাইনাস, দেখো এইটাই এই দুটো নেব আমরা। তাহলে অতএব -DNH3 তিনে -DNH3 গাঢ়ত্ব বাই dt = কত 4 × R। তাহলে 4 × R এর মান এখানে বসিয়ে দাও 9 × 10⁻³ সমান হচ্ছে 36 মানে 3.6 × 10⁻² মোল লিটার ইনভার্স সেকেন্ড। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। দুইয়ের দাগের অঙ্ক। দুইয়ের অঙ্কটা হচ্ছে A + B = C + D। একটা বিক্রিয়া দেওয়া আছে। এই বিক্রিয়াতে উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে প্রথমেই আমরা বিক্রিয়াটির আগে হার সমীকরণ লিখে নিই। বিক্রিয়াটির হার সমীকরণ কি হবে না বিক্রিয়াটির হার সমীকরণ অ্যানসার 2 বিক্রিয়াটির হার সমীকরণ
ইকাল টু কে ইন্টু আর ইকাল টু কে ইন্টু এ এর গাঢ়ত্ব টু দি পাওয়ার এক্স, বি এর গাঢ়ত্ব টু দি পাওয়ার ওয়াই। এটা আমরা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই। এখন বলা আছে যে দেখো যে বিক্রিয়ায় উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়, উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়। এখন এইটাকে আমরা ধরে নিই 1 নম্বর সমীকরণ। তাহলে উভয়ের গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হার কত হচ্ছে 8 গুণ। তাহলে অতএব 8r ইকুয়াল টু 8r ইকুয়াল টু k ইনটু 2 এর গাঢ়ত্ব টু দি পাওয়ার x, 2b এর গাঢ়ত্ব টু দি পাওয়ার y ইকুয়াল টু, এটাকে যদি একটু আলাদা করে নিই, 2 টু দি পাওয়ার x প্লাস y ইনটু k ইনটু এর গাঢ়ত্ব টু দি পাওয়ার x, b এর গাঢ়ত্ব টু দি পাওয়ার y। এটাকে বলছি 2 নম্বর সমীকরণ। ওকে, 8r ইকুয়াল টু, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হলো 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় ধাপে কি বলেছে, b এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হার দ্বিগুণ হবে। তাহলে পরের স্টেপটা আমরা যদি লিখি, পরের স্টেপটা দেখো, যদি b এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়, এর গাঢ়ত্ব কিন্তু স্থির আছে, b এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হার দ্বিগুণ, মানে 2r ইকুয়াল টু k ইনটু এর গাঢ়ত্ব যেমন ছিল আছে টু দি পাওয়ার x, b এর গাঢ়ত্বটাকে দ্বিগুণ করা হয়েছে টু দি পাওয়ার y। তাহলে এটাকে একটু ভেঙে নিলে আমরা লিখব 2 টু দি পাওয়ার y, k এর গাঢ়ত্ব টু দি পাওয়ার x, b এর গাঢ়ত্ব টু দি পাওয়ার y। এটাকে বলছি 3 নম্বর সমীকরণ। ওকে, 3 নম্বর সমীকরণ। এইখান থেকে বলেছে এই যে বিক্রিয়াটির হার সূত্র নির্ণয়। তাহলে বিক্রিয়াটির হার সূত্র যদি নির্ণয়, হার সূত্র মানে হার সমীকরণ নির্ণয় করতে, তাহলে বিক্রিয়ার হার সমীকরণে আমরা ধরে নিয়েছি তোমার এখানে বিক্রিয়ক পদার্থ এর ঘাত x, b এর গাঢ়ত্বের ঘাত হচ্ছে y, মানে x y এর মান বের করতে। এই যে তিনটে সমীকরণ পেলাম 1 2 3, এই তিনটে সমীকরণ থেকে x এবং y এর মান বের করতে। তাহলে x এবং y এর মান বের করতে হলে আমাদের যেটা করতে হবে যে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর দিয়ে ভাগ করে দাও এবং 3 নম্বর সমীকরণকে 1 নম্বর দিয়ে আবার ভাগ করে দাও। তাহলে যথাক্রমে আমরা মানগুলো পেয়ে যাব। 2 divided by 1 we get 2 divided by 1। তাহলে যে 8r by r, এখানে দেখো তোমার এটা কেটে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 8r by r equal to 2 to the power x plus y into k to the power k into a to the power x, b to the power b এর গাঢ়ত্ব to the power y। ওকে, by k into a এর গাঢ়ত্ব to the power x, b এর গাঢ়ত্ব to the power y। তাহলে আমাদের এইগুলো কেটে গেল, এই যে তাহলে এদিকে আর কেটে যাচ্ছে, অতএব হচ্ছে দেখো 2 to the power x by, অতএব 2 to the power x plus y equal to 8। এটাকে বলছি 4 নম্বর সমীকরণ। বলো এখন 3 নম্বর সমীকরণকে 1 নম্বর দিয়ে ভাগ করা যায়। এই যে 2r equal to, যে এটা 2r equal to এটা, তাহলে 3 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 2r by r, 2r by r equal to হচ্ছে 2 to the power y, k into a এর গাঢ়ত্ব to the power x, b এর গাঢ়ত্ব to the power y by k into a এর গাঢ়ত্ব to the power x, b এর গাঢ়ত্ব to the power y। তাহলে আমাদের দেখো এটা কেটে যাচ্ছে,
অতএব এটা থাকছে কত 2 টু দি পাওয়ার, আর এখানে কত 2, তাহলে অতএব 2 টু দি পাওয়ার y সমান 2, মানে এখান থেকে পেয়ে যাচ্ছি y ইকুয়াল টু, এই যে y ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। এই y ইকুয়াল টু 1 এর মানটা 4 নম্বর সমীকরণে বসিয়ে দিই। এখান থেকে পাচ্ছি তাহলে 4 নম্বর সমীকরণে, এখানটায় এই 4 নম্বর সমীকরণ থেকে পাই, 4 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি কি 2 টু দি পাওয়ার x প্লাস y, এই 4 নম্বর সমীকরণ সমান কত আছে এই, এখানে y এর মান বসিয়ে, অতএব 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু, তাহলে 8 কে আবার লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, অতএব x প্লাস 1 ইকুয়াল টু 3, x ইকুয়াল টু, তাহলে আমাদের x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 1। তাহলে অতএব আর সমীকরণ 1 নম্বর সমীকরণ থেকে পেয়ে যাব, অতএব 1 নম্বর সমীকরণ থেকে থার্ড সমীকরণ কি পেয়ে যাচ্ছে, r ইকুয়াল টু k ইনটু a টু দি পাওয়ার x, x এর মান কত 2, b এর গাঢ়ত্ব টু দি পাওয়ার y এর মান 1, তাহলে এইটি হচ্ছে আমাদের হার সূত্র, এই যে এটি হচ্ছে হার সূত্র। ওকে, এখন আছে 3 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেমটা আমাদের আছে প্রথম ক্রমের বিক্রিয়া, তাহলে বিক্রিয়ার হার নির্ণয়, বিক্রিয়ার হার মানে অন্তর্হিত হার, উৎপন্ন হার এটা। দ্বিতীয়ত বললাম ওই যে হার সম্পর্কিত গাঢ়ত্ব দ্বিগুণ করলে, 3 গুণ করলে হারের কি পরিবর্তন হয় সেই সম্পর্কিত। তৃতীয়ত আসছে এই যে জলীয় দ্রবণে মিথাইল অ্যাসিটেটের আদ্র বিশ্লেষণের ফলে, মিথাইল অ্যাসিটেটের আদ্র বিশ্লেষণের ফলে নিম্নে প্রদত্ত ফলগুলি পাওয়া যায়। মানে মিথাইল অ্যাসিটেটের আদ্র বিশ্লেষণের ফলে, এটা আশা করি এখন হয়ে গেছে। মিথাইল অ্যাসিটেটের আদ্র বিশ্লেষণ, মিথাইল অ্যাসিটেট মানে কি একটি এস্টার জাতীয় যৌগ, তাহলে মিথাইল অ্যাসিটেটের আদ্র বিশ্লেষণের ফলে, আদ্র বিশ্লেষণের ফলে অ্যানসার 3, মিথাইল অ্যাসিটেট CH3 COO CH3 প্লাস হচ্ছে H2O, H প্লাস আম্লিক মাধ্যমে আদ্র বিশ্লেষণ করলে আমরা পাবো অ্যাসিটিক অ্যাসিড CH3 COOH প্লাস মিথান CH3OH। এখন নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই যে 0 সেকেন্ডে অ্যাসিটিক অ্যাসিডের গাঢ়ত্ব বলা আছে 0.60 মোল লিটার, তাহলে এটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের গাঢ়ত্বটা বলা আছে। মিথাইল অ্যাসিটেটের আদ্র 0 সেকেন্ড সময়, তাহলে এটি হবে প্রাথমিক গাঢ়ত্ব। 30 সেকেন্ড সময়ে বলা আছে এটা, 60 সেকেন্ড সময়ে বলা আছে এটা। দেখাও যে বিক্রিয়ায় জলের গাঢ়ত্ব স্থির থাকার জন্য বিক্রিয়াটি ছদ্ম প্রথম ক্রমের গতি অনুসরণ করে। ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়ায় আমরা দেখেছি দুটো বিক্রিয়কের মধ্যে যেখানে জলের গাঢ়ত্বটা স্থির, সুতরাং বিক্রিয়াটি ছদ্ম প্রথম ক্রমের গতি। ছদ্ম প্রথম ক্রমের গতি মানে হচ্ছে দুটো ভিন্ন ভিন্ন সময়ে যদি আমরা হার ধ্রুবকের মান নির্ণয় করি তাহলে দেখব প্রতি ক্ষেত্রে হার ধ্রুবকের মানটা একই থাকছে, তাই আমরা বলবো বিক্রিয়াটি ছদ্ম প্রথম ক্রমের গতি অনুসরণ করে। এখন এই ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে, ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের হার ধ্রুবকের সমীকরণ আমরা জানি যে k সমান 2.303 বাই t log এর গাঢ়ত্ব 0, মানে এটা প্রাথমিক গাঢ়ত্ব, এবং t সেকেন্ড সময়ে গাঢ়ত্বকে বলছি এর গাঢ়ত্ব। এখন এই মানগুলো যদি বসিয়ে দিই, t সমান যে 30 সেকেন্ড, 30 সেকেন্ডে তাহলে কি হবে, 30 সেকেন্ড সময়ে যখন t ইকুয়াল টু 30 সেকেন্ড তখন k ইকুয়াল টু কত হবে, k ইকুয়াল টু 2.303 বাই 30 log প্রাথমিক গাঢ়ত্ব আমাদের বলা আছে কত 0.60,
60 তাহলে 0.60 বাই 0.30 এই ক্ষেত্রে এটা কি হবে k এর ইউনিটটা সেকেন্ড ইনভার্স হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে এটা log 2 সলভ করলে তোমার পেয়ে যাবে মানটা হচ্ছে 0.0231 সেকেন্ড ইনভার্স ওকে তাহলে আমরা দেখলাম এটা 30 সেকেন্ড সময় এটা হয়ে গেল 60 সেকেন্ড সময় আরেকটা বলা আছে 0.15 যখন t equal to 60 সেকেন্ড then k equal to তাহলে 2.303 by 60 log 0.60 by 0.15 এবং এটাকেও সলভ করলে দেখতে পাচ্ছি আমরা একই মান পেয়ে যাচ্ছি 0.0231 সেকেন্ড তাহলে যেহেতু উভয় ক্ষেত্রে যেহেতু k এর মান স্থির আছে তাই আমরা বলবো যেহেতু উভয় ক্ষেত্রে k এর মান স্থির তাই বিক্রিয়াটি ছদ্ম প্রথম ক্রমিক সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আচ্ছা এখন তাহলে এটা হলো নাম্বার 2 এটা আছে তাহলে 3 এর 1 3 এর 2 3 এর 2 এ কি বলা আছে 30 সেকেন্ড এবং 60 সেকেন্ড সময়ের ব্যবধানে বিক্রিয়াটির গড় বিক্রিয়া হার কত না গড় বিক্রিয়া হার তাহলে কত হবে গড় বিক্রিয়া হার ইকুয়াল টু হবে -a2 -a1 এর ঘাতক 2 এর ঘাতক 1 বাই t2 t1 তাহলে এখানে a2 মানে 0.15 মাইনাস 0.15 minus 0.30 by 60 minus 30 ওকে তাহলে এটা ঘাতকের ইউনিট হয়ে যাবে হারের ইউনিটটা হয়ে যাবে আমাদের মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স এবং মানটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 5 × 10⁻³ 5 × 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ওকে তাহলে আমাদের তিনটে হয়ে গেল আর একটা লাস্ট অঙ্ক আরেকটি অঙ্ক আছে যে দুটি ভিন্ন উষ্ণতায় হার ধ্রুবকের মান দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা কি করে কম্পাঙ্কগুলো বের করব না দুটি ভিন্ন উষ্ণতায় সক্রিয়করণ শক্তি নির্ণয়ের সমীকরণ এক্ষুনি করলাম log k2 by k1 equal to EA by 2.303 R into T2 minus T1 by T1 এখানে তাহলে log k2 এর মান এই যে কারণ এই ক্ষেত্রে আমরা জানি T2 greater than T1 তাই T2 মানে 65 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই যে হার ধ্রুবকের মান আছে এটা অর্থাৎ log 2.24 into 10⁻³ by K1 মানে 6.65 into 10⁻⁵
equal to EA by 2.303 R এর মানে জুলে বসাবো আমরা 8.314 into 65 minus 35 by T1 যখন T1 T2 বসাবো এর সাথে এগুলো সেলসিয়াসে 273 যোগ করতে হবে মানে 308 প্লাস 338 এটা সলভ করলে তোমরা সক্রিয়করণ শক্তির মানটা পেয়ে যাবে EA ইকুয়াল টু মানটা হবে আমাদের EA ইকুয়াল টু জুলে আসবে 8.314 তারপর এটাকে 1000 দিয়ে ভাগ করবে দিলে কিলো জুলে চলে আসবে 1.101.48 কিলো জুল মোল তাহলে আমাদের এই যে EA অর্থাৎ সক্রিয়করণ শক্তি অ্যাক্টিভেশন এনার্জি পেয়ে গেল এখন আমরা আরএনএস সমীকরণ থেকে এই যে কম্পাঙ্ক গুণকের মানটা বের করতে পারব আরএনএস এর সমীকরণ আমরা জানি k সমান a * e⁻ (a/r)। তাহলে এই ক্ষেত্রে যে কোনো একটা উষ্ণতায় ধরা যাক 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা এই মানটা নিচ্ছি তাহলে k এর মান হচ্ছে 6.65 * 10⁻⁵ সমান a * EA এই যে কিলো জুলে পেয়েছি এটাকে যদি জুলে বসিয়ে দিই তাহলে 101,480 বাই তাহলে জুলে করলাম আর এর মানটা জুলে বসিয়ে দেব 8.314 তাহলে এই হার ধ্রুবকটা আমরা কি 35 ডিগ্রি সেলসিয়াসে নিয়েছি অতএব t এর মানটা বসাতে হবে 35 প্লাস 273 মানে 308 এটা সলভ করলে তাহলে আমাদের যে কম্পাঙ্ক গুণক মানে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর a ইকুয়াল টু এটা সলভ করলে চলে আসবে মানটা আসবে তোমার a ইকুয়াল টু চলে আসবে 1.08 * 10⁻13 কম্পাঙ্ক গুণক তো সেকেন্ড ইনভার্স এই তাহলে তোমাদের এই চারটে টাইপের অঙ্ক এখান থেকে করলাম তাহলে তোমাদের তিনটে চ্যাপ্টার শেষ হলো ক্লাস 12 এর জন্য তিনটে চ্যাপ্টার ফার্স্ট সলিউশন সেকেন্ড ইলেকট্রোকেমিস্ট্রি এবং থার্ড কেমিক্যাল কাইনেটিক্স এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো ওকে